ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধই যেন কাল হলো মার্কিন সামরিক বাহিনীর জন্য। না হলে হয়তো প্রকাশই পেত না যুক্তরাষ্ট্রের সামরিক সীমাবদ্ধতার নানা দিক, যে কারণে শেষমেশ ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে হয় যুক্তরাষ্ট্রের। আজকের দিনে যুদ্ধ কি শুধু ক্ষেপণাস্ত্র, বোমা আর যুদ্ধ বিমান দিয়ে জেতা যায়, নাকি প্রকৃত বিজয় নির্ধারণ হয় রাজনৈতিক লক্ষ্য অর্জনের মাধ্যমে? বাইরের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনো বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ বলছেন যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন আর রাজনৈতিক লক্ষ্য অর্জন দুটি এক জিনিস নয়। ওয়াশিংটন এই অভিযানকে প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং আঞ্চলিক সমীকরণ নিজেদের পক্ষে আনার প্রচেষ্টা হিসেবে দেখাতে চেয়েছেন, কিন্তু যুদ্ধ শেষে সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে সেটি এখন বড় প্রশ্ন। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পরিস্থিতিকে ব্যাখ্যা করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে, স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস, অর্থাৎ কৌশলগত অন্ধত্ব। তাদের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বারবার স্বল্পমেয়াদী সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় হিসেবে ধরে নেয়, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও ভূ রাজনৈতিক পরিণতি বিবেচনায় পিছিয়ে পড়ে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে আসা, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই রয়ে গেছে। একই সঙ্গে অঞ্চলের শক্তির ভারসাম্যেও বড় কোনো পরিবর্তন আসেনি, বরং নতুন নতুন নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, যার বড় অংশের দায় ও ব্যয় বহন করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের আরেকটি বড় ফলাফল হল ব্যয়ের ব্যাপক বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ঘাঁটি ও লজিস্টিক সক্ষমতা ধরে রাখতে ওয়াশিংটনকে আরও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় জ্বালানির সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও নতুন চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর। শুধু তাই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বেড়েছে। যে সংকটের পেছনে তাদেরও ভূমিকা ছিল, সেই সংকট সামাল দিতেই এখন বিপুল রাজনৈতিক শক্তি ব্যয় করতে হচ্ছে। একই সঙ্গে যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ততই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও সীমিত হয়েছে, কারণ একদিকে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা, জ্বালানি রুটের ঝুঁকি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ডিফেন্স ওয়ানের বিশ্লেষণে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটি হলো পশ্চিমা জোটের ভেতরের দূরত্ব। ইউরোপের অনেক দেশ মনে করছে যুক্তরাষ্ট্রে নেওয়া কিছু সিদ্ধান্তে তাদের মতামত যথেষ্ট গুরুত্ব পায়নি, অথচ যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপ তাদেরও বহন করতে হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের নেতৃত্বের প্রতি মিত্রদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স নিয়েও। সামরিক বিশ্লেষকদের মতে প্রতিরোধ শুধু শক্তিশালী অস্ত্রের উপর নির্ভর করে না। প্রকৃত প্রতিরোধ তখনই সফল হয় যখন প্রতিপক্ষ নিজের আচরণ পরিবর্তন করতে বাধ্য হয়, কিন্তু সামরিক অভিযান শেষ হওয়ার পরও যদি প্রতিপক্ষ আগের অবস্থানেই থাকে কিংবা আরও দৃঢ় হয়ে ওঠে, তাহলে সেই প্রতিরোধ কতটা কার্যকর ছিল সেই প্রশ্ন থেকেই যায়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সব মিলিয়ে অনেক বিশ্লেষকের মূল্যায়ন এই যুদ্ধ আবারও দেখিয়ে দিয়েছে সামরিক শ্রেষ্ঠত্ব মানেই কৌশলগত শ্রেষ্ঠত্ব নয়। যুদ্ধের প্রকৃত সাফল্য নির্ভর করে রাজনৈতিক লক্ষ্য পূরণ, মিত্রদের আস্থা ধরে রাখা, ভবিষ্যতের ব্যয় কমানো এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়ানোর ওপর। আর যদি সেই সূচকগুলো পূরণ না হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্য থাকলেও কৌশলগত বিজয় অধরাই থেকে যায়। তাই অনেকের মতে ইরানকে ঘিরে এই সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির নয়, বরং তার কৌশলগত সীমাবদ্ধতার দিকটি আরও স্পষ্ট করে তুলে ধরেছে। আফরিদা ইফরাত, নিউজ 24।